আমন্ত্রণ সব খবরে আপনাদের সঙ্গে আছে আমি দেবাশিস রঞ্জন সরকার। সৌহার্দ্যের বার্তা নিয়ে জামায়াত আমির ও এনসিপির আহ্বায়কের সঙ্গে সাক্ষাৎ করলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এই সাক্ষাৎকে স্বাগত জানিয়েছেন দুই দলের দুই নেতাই। জামায়াতের তরফ থেকে জানানো হয়েছে তারা সরকারের অংশ হবে না, বিরোধী দলে থেকে গঠনমূলক সমালোচনার পাশাপাশি ভালো কাজে সহযোগিতার আশ্বাস দিয়েছে এনসিপিও। এছাড়া আলোচনায় নির্বাচন পরবর্তী সহিংসতা সহ বিভিন্ন বিষয় উঠে আসে। বিএনপির পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয় যথাযথ ব্যবস্থা নেয়ার। দেশের মাটিতে পা রেখেই পুরনো রাজনীতির প্রথা ভেঙে নতুন রাজনীতির ইঙ্গিত দিয়েছিলেন তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের 3 দিন পর জামায়াতের আমিরের সাথে বিএনপি চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎই যেন দিচ্ছে পরিবর্তনের সেই বার্তা। রোববার সন্ধ্যায় জামায়াত আমিরের বসুন্ধরার বাসায় পৌঁছাতেই তারেক রহমানকে স্বাগত জানান জামায়াতের আমির। এ সময় পাশে ছিলেন দুদলের জ্যেষ্ঠ নেতারা। ঘণ্টাখানেকের বৈঠকের বিষয়ের পরে সাংবাদিকদের ব্রিফ করেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। জানান সৌহার্দ্যপূর্ণ আলোচনায় উঠে এসেছে আইন শৃঙ্খলা পরিস্থিতি, অর্থনৈতিক স্থিতিশীলতা সহ নানা বিষয়। আমি মনে করি এই ধরনের নিউ কালচার নিজেদের ভিতরে থাকাটা এটা একটা গুণগত পরিবর্তন, একটা সাহায্যপূর্ণ পরিবেশের মাধ্যমেই আগামী সময়গুলোকে আমরা রাষ্ট্র পরিচালনায় সরকার এবং বিরোধী দল সমন্বিতভাবেই আমরা দেশের জন্য কল্যাণমূলক কাজ করতে পারব। আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, আসন্ন সরকারের অংশ হবে না জামায়াত, শক্তিশালী বিরোধী দল হিসেবে ভূমিকা রাখবে সংসদে। জামাত ইসলামী কোনো জাতীয় সরকারে অংশগ্রহণ করবে না। জামাত ইসলামী এখানে একজন কনস্ট্রাকটিভ শক্তিশালী একটি বিরোধী দলের ভূমিকা পালন করবে। পজিটিভ যে কোনো বিষয় আছে আমরা বলেছি আমরা কোঅপারেট করব, এবং জনগণের স্বার্থের বিরুদ্ধে এবং জনগণের কোনো কল্যাণের বিপরীতে যদি সেরকম কোনো ভূমিকা থাকে আমরা অবশ্যই সে ব্যাপারে আমরা প্রতিবাদ এবং ভূমিকা নেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। জামায়াত আমিরের সাথে বৈঠক শেষে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় যান তারেক রহমান। এ সময় তাকে স্বাগত জানান এনসিপির নেতারা। সাক্ষাতে আলোচনা হয় বিভিন্ন বিষয়ে। পরে গণমাধ্যমকে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, এই সাক্ষাৎ রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের আভাস। নির্বাচন পরবর্তী যে সহিংসতাগুলো বিভিন্ন জায়গায় ঘটছে সেই বিষয়গুলো নিয়েও আমরা জনাব তারেক রহমানকে জানিয়েছি, এবং তাদের দলের তরফ থেকে সেই বিষয়গুলোতে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে মির্জা ফখরুল ইসলাম সাহেব তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন। বৈঠকে গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের বিষয়েও কথা হয় দুই নেতার মধ্যে। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। চিরাচরিত প্রথা ভেঙে প্রথমবারের মতো নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের শপথ হতে যাচ্ছে সংসদের দক্ষিণ প্লাজায়। মঙ্গলবার বিকেল 4টায় শপথ পড়াবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শপথ অনুষ্ঠানে যোগ দিতে ভারত, পাকিস্তান সহ সার্কভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে। একই দিন সকাল 10টায় শপথ নেবেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। আইন এবং পরিবেশ উপদেষ্টা বলেছেন, শপথের স্থান নির্ধারণের প্রাধান্য পেয়েছে সংখ্যাগরিষ্ঠ দল বিএনপির অভিপ্রায়। তাছাড়া সংসদ ছিল জুলাই সনদ স্বাক্ষর সহ নানা অর্জনের কেন্দ্রবিন্দু। এই সরকারের নতুন মন্ত্রিসভার সদস্যদের জন্য এরই মধ্যে ড্রাইভার সহ 50টি গাড়ি প্রস্তুত করা হয়েছে। এখন পর্যন্ত পররাষ্ট্র মন্ত্রণালয় আছে তাদের পক্ষ থেকে সার্ক কান্ট্রিগুলোর পররাষ্ট্র মন্ত্রীদের বলা হয়েছে। কোনো প্রধানমন্ত্রীর ব্যাপারে আমি কিছু জানি না। আমাদের শপথ গ্রহণটা হবে সকালে সংসদ সদস্যদের, সেখানে আমরা উপদেষ্টারা কেউ থাকবো না, এটা নিয়মও নেই। বিকেল 4টায় যখন মন্ত্রী পরিষদের শপথটা হবে সেখানে আমরা সকলেই যাব। সারা দেশে বিজয়ী প্রার্থীদের সাথে দিনভর শুভেচ্ছা বিনিময় করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ সময় গুলশানের কার্যালয়ে দলের শীর্ষ নেতাদের উপস্থিতিতে মত বিনিময় করেন তিনি। আগামীর এমপিরা বলছেন, নতুন ধারার সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি, যেখানে বিরোধিতা থাকলেও থাকবে সৌহার্দ্য, সর্বোচ্চ গুরুত্ব পাবে জনমত। মঙ্গলবার শপথের আগে জল্পনা কল্পনা, কেমন হবে মন্ত্রিসভা, কতটা শক্তিশালী হবে বিএনপি সরকার, সেসব আলোচনার কেন্দ্রবিন্দু গুলশানের বিএনপি চেয়ারম্যান কার্যালয়। রোববার বেলা 12টার পরপরই কার্যালয়ে আসেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। একে একে উপস্থিত হন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সালাউদ্দিন আহমদ সহ শীর্ষ নেতৃবৃন্দ। দেশের বিভিন্ন আসনে বিজয়ী প্রার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন বিএনপি চেয়ারম্যান। নবনির্বাচিত সংসদ সদস্যরা জানান, তারেক রহমানের নির্দেশনায় শক্তিশালী সরকার পাবে বাংলাদেশ।
নেতাকর্মীরা বলছেন, বিরোধী মতের প্রতি শ্রদ্ধাশীল থেকেই দেশ পরিচালনা করতে চান তারেক রহমান। আস্থা অর্জন করতে গেলে এখন কমিটমেন্ট বাস্তবায়ন করতে হবে, জনগণের যেটা দুর্ভোগ সেটাকে লাঘব করতে হবে। জাতির কাছে আমাদের বেশ কিছু কমিটমেন্ট আছে, অবশ্যই সেই কমিটমেন্টগুলি পূরণের জন্য আমরা কাজ করব। 17 তারিখে সংসদ সদস্যদের শপথ হবে, সে ব্যাপারে নির্দেশনা হয়েছে। বিএনপিতে অনেক নিবেদিত প্রাণ লোকজন রয়ে গেছে, নেতৃত্ব একটা অসম্ভব ভালো নেতৃত্ব এবং শক্তিশালী এবং উন্নয়নমুখী নেতৃত্ব। দেশের ইতিহাসে অন্যতম সফল ও সহিংসতাহীন একটি নির্বাচন উপহার দিতে পারে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছে উপদেষ্টা পরিষদ। রোববার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই ধন্যবাদ জ্ঞাপন করা হয়। এই নির্বাচনে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে বলে উল্লেখ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বলেন, নতুন সরকার গঠনের পর উপদেষ্টার দায়িত্ব পালন করা ব্যক্তিরা দেশেই থাকবেন, বৈশ্বিক পর্যায়ে যথারীতি কাজ করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। উনি হয়তোবা 17 তারিখে যখন শপথ পড়ানো হয়ে যাবে, উনি ফিরে এসে দেখবেন যে নতুন একটা কাজে নিয়ে ভাবছেন বা এটা নিয়ে যুক্ত হয়ে পড়েছেন। নবনির্বাচিত সরকার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের পর নির্দেশনা পেলেই সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে। সকালে রাজধানীর সেনা সদর দপ্তরে CAS দরবারে এমনটাই জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সেনাবাহিনীর সকল পদমর্যাদার সদস্য এবং জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে নিয়োজিত সদস্যদের উদ্দেশ্যে দরবারে বক্তব্য দেন তিনি। তবে সেনাপ্রধান স্পষ্ট করেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির পূর্ণ নিয়ন্ত্রণ পুলিশ বাহিনী বুঝে না নেওয়া পর্যন্ত সহায়তার জন্য সেনাবাহিনীর একটি অংশ নির্দিষ্ট সময় পর্যন্ত মোতায়েন থাকবে। সে বক্তব্যে নির্বাচনী কাজে সেনা সদস্যদের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, গত 1.5 বছরের অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি থেকে দেশকে স্থিতিশীল অবস্থায় ফেরাতে সেনাবাহিনী যে ত্যাগ স্বীকার করেছে তা দেশ ও জাতি দীর্ঘকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে। অনুষ্ঠানে সেনা সদস্যদের নৈতিক ও মানবিক গুণাবলী অর্জনের উপর গুরুত্ব আরোপ করে সেনাপ্রধান পবিত্র কোরআনের আয়াত উদ্ধৃত করে বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের পুরস্কৃত করেন। বিভিন্ন অভিযোগ থাকলেও শপথ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন 11 দলীয় জোটের নির্বাচিতরা। একই সাথে সংসদ ও রাজপথে থাকবেন তারা, জানিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। রোববার দুপুরে নির্বাচন কমিশনে ভোট গ্রহণ, গণনা ও ফলাফল ঘোষণায় নানা অনিয়মের অভিযোগ জানায় 11 দলীয় জোট। 32টি আসনের পুনরায় ভোট গণনার জন্য কমিশনের সাথে বৈঠক শেষে গণমাধ্যমকে হামিদুর রহমান জানান, ইসি কোনো ব্যবস্থা না নিলে আইনি পদক্ষেপে যাবে জোট। দাবি করেন, বড় ধরনের ঘটনা না ঘটলেও নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার মতো অনুষঙ্গ ছিল। তড়িঘড়ি করে গেজেট প্রকাশের পেছনে অন্য কারণ আছে কিনা তাও খতিয়ে দেখা প্রয়োজন। বিভিন্ন জায়গায় সহিংসতার ঘটনার প্রতিবাদে সোমবার রাজপথে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করবে 11 দলীয় জোট। ফেব্রুয়ারি ঢাকার রাজপথে বাইতুল মোকাররম উত্তর গেট থেকে আমরা প্রতিবাদ সভা এবং বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছি। কারণ হচ্ছে এই সহিংসতা বন্ধ করতে হবে। জনগণকে সাথে নিয়ে আমরা এটা প্রতিবাদ করতে চাই। এত যে না থামে তাহলে আমাদেরকে রাজপথে আরো আগাতে হবে। জুলাই আন্দোলনে রামপুরায় ভবনের কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি ও দুজনকে হত্যা মামলায় আগামী 4 মার্চ রায় ঘোষণা করবেন ট্রাইব্যুনাল। ডিএমপির সাবেক কমিশনার হাবিব সহ শীর্ষ 4 পুলিশ কর্মকর্তা পলাতক। প্রসিকিউশন বলছে, আসামিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতে অকাট্য প্রমাণাদি দাখিল করা। তবে আসামিপক্ষের আইনজীবীরা তাদের মক্কেলদের খালাস চেয়েছেন। এই মামলায় তদন্ত কর্মকর্তা সহ 14 জন সাক্ষ্য দেন। এর আগে গত 3 ফেব্রুয়ারি যুক্তিতর্ক শেষ করে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষ। যুক্তিতর্কে আমির হোসেনকে গুলিসহ রামপুরা এলাকায় হত্যাকাণ্ডের নানা তথ্যচিত্র, গণমাধ্যমে প্রকাশিত সংবাদ, বিভিন্ন ডিজিটাল তথ্য উপস্থাপন করা হয়েছে। রামপুরায় এ মামলার রায় ঘোষণা বাংলাদেশ টেলিভিশনে সম্প্রচার হতে পারে সরাসরি।